আমি আর আপনি যদি দুই দেশকে প্রতিনিধি করি এই অর্থে, আমরা যখন পহেলা বৈশাখ পালন করতাম বাংলা বছরের প্রথম দিন, হ্যাঁ, কিংবা আমাদের দেশে যখন পুজো উদযাপন হতো, আমরা যেমন সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সেই উৎসবে সামিল হতাম, আবার অন্য ধর্মের লোকেরাও যেমন ইসলাম ধর্মের বিভিন্ন উৎসবে সামিল হতো, ইসলাম ধর্মের লোকেরা সবাই সবাই মিলে যখন করতাম, আমরা যখন মনে করতাম যে এটি একটি সম্প্রীতির দেশ, সেকুলার দেশ, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, সুতরাং মৌলবাদ নেই, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে আছে, মুক্ত বুদ্ধির মুক্ত চর্চার দেশ। আর বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বুদ্ধিমানেরা, লেখকরা, সাহিত্যিকরা তারা তাদের একটা স্বর্গের মধ্যে বসবাস করে। ওইটা আমাদের একটা ভুল ছিল। আমাদের অগোচরে একটা অদৃশ্য দেশ হয়েছিল, যেটা আমরা জানতে পারিনি, যে আমাদের ঘাড়ে একটা অদৃশ্য দেশ নিঃশ্বাস নিচ্ছিল, যেই দেশটা মুক্ত বুদ্ধি বিশ্বাস করে না, যেই দেশটা খুনে বিশ্বাস করে, যেই দেশটা বিশ্বাস করে জিন্নার মৃত্যুবার্ষিকী, জিন্নার জন্মবার্ষিকী, যেই দেশটা বিশ্বাস করে যে জোর করে কাউকে গরুর মাংস খাইয়ে দিতে হবে, জোর করে ভাঙচুর করতে হবে, জোর করে অন্য ধর্মের লোককে তার বাড়ি পুড়িয়ে দিতে হবে, এরকম একটা অদৃশ্য দেশের অদৃশ্য মানুষ আমাদের আশেপাশে বিচরণ করছিল। তাহলে কি আপনাদের বুঝতে ভুল হয়েছিল কোথাও দেশের মানুষকে স্বাধীনতার এত বছর পরেও? এইটা ভুল করেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাটা বারবার বলছিল, যে প্রশ্নটা আপনি করেছেন, এই রাষ্ট্রটা, এই চাঁদতারা খচিত বা কালেমা তাইয়েবা খচিত পতাকার স্বপ্ন, আমরা তাদেরকে ভেবেছি সংখ্যালঘু, যে এরা সংখ্যায় কম, দুধ কি বলে, এগুলো হয় নাকি যে পতাকার উপরে কালেমা হবে, রাষ্ট্রধর্ম ইসলাম হবে? এগুলো কি আমরা কোনোদিন কল্পনা করেছি? এই রাষ্ট্রটা কেন হয়েছে? এই রাষ্ট্রটা গঠিত হয়েছে পাকিস্তানের 24 বছরের 47-এর দেশভাগটা ছিল এই ভূখণ্ডকে চিরে রক্তাক্ত করার একটা অধ্যায়। আচ্ছা, হয়েছে, মেনেও নিয়েছে সময়ের পরিক্রমাতে, কিন্তু 47-এর পরে দীর্ঘ 24 বছর প্রথম আঘাতটা এলো কোথায়? প্রথম আঘাতটা এলো তুমি বাংলায় কথা বলতে পারবে না, সবাইকে উর্দুতে কথা বলতে হবে, তোমাকে বাংলা চলবে না, স্কুল কলেজ সবখানে তুমি উর্দুতে কথা বলবে, ভাষা আন্দোলন হলো। তখন এই যে জিন্নার কথাতে সমর্থন দিয়েছে বাঙালির অনেকেই তো দিয়েছে, আবার অনেকেই সেখানে শহীদ হয়েছে, কিন্তু সেই যারা অনেকেই জিন্নাকে সমর্থন করেছিল, কিংবা 1970-এর যখন নির্বাচন হয় আইয়ুবের সময়, যখন আমরা সামরিক শাসন শেষ করার পর একটা ইলেকশন দিয়েছে, ভাবতে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবো 70-এ, তখনও তো আপনার লক্ষ লক্ষ ভোট আপনার ওই পাকিস্তান পন্থীদের পক্ষে বাংলাদেশিরাই দিয়েছিল অনেকে। ঠিক ঠিক। যদিও আমরা যদিও সেখানে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন দুই পরিষদেই, প্রাদেশিক এবং ন্যাশনাল পরিষদে। তো সেই মানুষগুলো কি মরে গিয়েছিল? না, না, তাদের ভাবধারাগুলো থেকে গিয়েছিল, বরং সেটা আজকে আপনারা বুঝতে পারছেন। তারা বড় হয়েছে, তাদের বংশ বিস্তার করেছে, তারা এই দেশে প্রতিষ্ঠা পেয়েছে, তারা লয়ার হয়েছে, উকিল, ব্যারিস্টার, জজ, ব্যারিস্টার, আইনজীবী, পেশাজীবী, আর্টিস্ট, সবখানে তারা ছড়িয়ে গেছে। যেই লোকটি ইজেল দিয়ে একটা অদ্ভুত ক্যান্ডিড ছবি আঁকছে, একটা অদ্ভুত ছবি আঁকছে, তার ওই ছবির আড়ালে, তার ওই সাহিত্যের আড়ালে যে একটা হায়না বসবাস করত, ওইটা আমরা দেখিনি। আমরা চঞ্চল চৌধুরীকে দেখেছি যে আপনার একজন আর্টিস্ট, কিন্তু চঞ্চল চৌধুরীর পাশে দিয়েই তারই যে একটা আর্টিস্ট, একটা আস্ত মৌলবাদী, তাকে দেখতে পারিনি। ফলে আমরা দুজন আর্টিস্টকে আলাদা করে দেখতে পাইনি। আমরা পহেলা বৈশাখ দেখেছি, আমি আর আপনি উদযাপন করেছি নতুন পোশাক পরে, কিন্তু আমাদেরকে যে গালি দিয়েছে যে এই তরুণটি বা যে তরুণীটি, ওই হিজাব পরা, বস্তা পরা যারা, তাদেরকে কি আমি ডিটেক্ট করতে পেরেছি বা তাদেরকে পাত্তা দিয়েছি যে তোমার পোশাকের জায়গাতে তো আমি কখনো আক্রমণ করিনি, তুমি বোরকা পরছো না তুমি কি পরছো সেটা নিয়ে তো আমি তোমাকে কখনো আক্রমণ করতে যাইনি, তাহলে তুমি আমার স্লিভলেস ব্লাউজ কিংবা তুমি আমার পাঞ্জাবি নিয়ে কথা বললে কেন? আমরা তখন তাদেরকে মনে করেছি দূর থেকে, পাত্তা দেওয়ার কিছু নেই। এই যে ইগনোর করেছি, আমরা অনেকেই বলি যে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি, ইগনোরিং ইজ দ্য বেস্ট পলিসি। না, সেটা বাংলা সব ক্ষেত্রে সত্যি হয়নি, সব ক্ষেত্রে সত্যি নয়। আপনি আজকে সাইফ আলী খানকে, যেই ছেলেটা বাংলাদেশ থেকে গিয়ে ছুরিকাঘাত করেছে, আপনি ইগনোর করেছেন যে বাংলাদেশ থেকে ঢুকতে দেই, ঠিক আছে, কোনো সমস্যা না, এইসব। আপনি ভারত সরকার যে বৃত্তি দেয়, সেখানে অধিকাংশ জামাতের ছেলে পেলে দিল্লিতে, আমি এবার দিল্লিতে গিয়ে জানলাম সেখানে জামাতিদের বিশাল সংগঠন আমাকে দিল্লিতে বলছে যে আপনি একটু সাবধানে থাকবেন। আমি বললাম ওয়াই, ভারতের মাটিতে নিজু মজুমদারকে কেন সাবধানে থাকতে হবে? বলে দাদা এখানে জামাতের অনেক ছেলে পেলে আছে। বলে কি রে,
বলে যে দাদা যেই বৃত্তি দিয়েছে সেই বৃত্তির, তাই বললাম যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো, ভারতের সরকার এগুলো মানে পরীক্ষা করে ঢোকায়নি। বলে না। তো আপনার কুতুব মিনারে গিয়ে কিংবা আপনার ইন্ডিয়া গেটে গিয়ে একটা বোম ফাটানোর পর আপনি ঠিকই বুঝবেন। আপনি তো ইগনোর করছেন। এই জন্য বলছি যে ভারত সরকার তার তার টনকটা কোথায় থাকে, মানে ভারত সরকারের টনকটা কোন দিকে আমি জানি না। একটু আপনারা খুঁজে বের করবেন তো যে ভারত সরকারের টনক কি কানের দিক থেকে না মাথার দিক থেকে না কোথায়, তার টনকটা ধরে একটু টুনটুন করে জিজ্ঞেস করবেন যে ভারত সরকার এই যে তুমি এই জঙ্গিদেরকে অ্যালাউ করছো বাংলাদেশ থেকে, এই যে তুমি তোমার উপর একটা অ্যাটাক হবে বাংলাদেশে যা চলছে, তুমি করছোটা কি ভারত সরকার? না না, ভারত কিন্তু অবশ্যই সতর্ক সব দিক থেকে, কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে যারা ঢুকছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি, যারা বৈধ কাগজপত্র নিয়ে আসছে না তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে স্লিপার সেলগুলো যেভাবে কাজ করছে সেই জায়গাতে কিন্তু সমস্যার একটা সৃষ্টি হচ্ছে। এ কথা কিন্তু ভারত এই মুহূর্তে যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছে এবং পুরো বিষয়টা খতিয়েও দেখছে। এমনকি শেখ হাসিনা তাকেও কিন্তু এই ভারতে এসেই আশ্রয় নিতে হয়েছে। কিন্তু প্রশ্নটা যেখান থেকে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের যারা আছে, মুক্তিযুদ্ধের যারা আছে, আহ তাদের 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 জন্য ভারত সারা জীবনই হাত বাড়িয়ে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। এটা আপনি যেমন জানেন তেমন আমিও জানি। মাননীয় প্রধানমন্ত্রী তার নিরাপত্তার জন্য তাকে যে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, সেই সরাবার স্থানটা কিন্তু ভারতই ছিল। বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক আওয়ামী লীগের অনেক রাজনীতিবিদ, মুক্ত চিন্তক, শুধু রাজনীতিবিদ না, আমি এরকম ডজন ডজন কবিকে চিনি, সাহিত্যিককে চিনি, যারা এখন ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে। কবি সাহিত্যিক তারা কোনো রাজনীতি করেন না, ভারত বরাবরই তার দুহাত বাড়িয়ে দিয়েছে। আমার প্রশ্ন কিন্তু সেই জায়গাতে নয়। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে ভারতে তো নানান ভাবে প্রবেশ করেছে, কখনো চিকিৎসার কথা বলে প্রবেশ করেছে, কখনো আপনার বৃত্তি নিয়ে প্রবেশ করেছে। আমি যদি দিল্লিতে যাওয়ার পরে এইটা শুনতে পাই যে ভাই একটু সাবধানে থাকেন, সেইটা আপনার ভারতের বিশ্বাসে জন্য আঘাত লাগে, আপনার বিশ্বাসে আঘাত লাগছে, এটা বুঝতে পারছি যে আপনার বিশ্বাসে আঘাত লাগছে। এই অ্যাটাকটা ভারতে খুবই অবশ্যম্ভাবী। কেন জানেন? কারণ ভারতের 3 দিকের আমাদের বর্ডার, ঠিক আছে? একদম। এই যে 2 লক্ষ ট্রেনিং নিচ্ছে, এই 2 লক্ষ ট্রেনিং কি করবে বলেন তো দেখি? এবং এটা তো আপনার পাকিস্তানের আন্ডারে ট্রেনিংটা হচ্ছে। পাকিস্তান তো বরাবর ভারতের শান্তি বিঘ্ন ঘটাতে চায়। ওই সাইডে কাশ্মীরকে ব্যস্ত করে রাখবে, হ্যাঁ, এই সাইডে নর্থ আফ্রিকাকে ব্যস্ত করে রাখবে। আপনাদের 26শে নভেম্বরের মতো আরেকটা ঘটনা ঘটা, আমি তো মনে করি এই বাংলাদেশিদের মাধ্যমে এই যে সাইফ আলী খানকে অ্যাটাক করাটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নেবেন না, বা ভারত সরকারের নেওয়া উচিত নয়। এইটাই খতিয়ে দেওয়া দরকার যে তার ঠিক সাথে ঠিক। কারা কারা আপনি আছে। আপনার উদ্বেগটা অবশ্যই জানাবেন, কারণ আপনি অবশ্যই গতকাল যেটা বলছিলেন যে আপনি অবশ্যই কলকাতাকে আপন মনে করছেন, এই দেশটাকেও আপনি আপন মনে করেন, সুতরাং আপনার এই উদ্বেগটা। করবো না? কলকাতার মানুষ, মানে আমি আমি ব্যক্তিগতভাবে কোনোদিন, মানে আমি কোনোদিন ব্যক্তিগতভাবে কলকাতা বাংলাদেশ এতদিন আমি কোনোদিন আলাদাভাবে দেখতাম না, বাংলাদেশকে আলাদা রাষ্ট্র মনে করতাম যে আমরাই তো। আমার আমার মানে আমার একটা জীবনের একটা বড় ড্রিম ছিল আমি কলকাতার রাস্তায় হাঁটবো, কলেজ স্ট্রিটে যাব, মানে ওইটার ঘ্রাণ নেব আমি। আমার সেই স্বপ্ন সফল হয়েছে।